ছাত্রছাত্রীরা, ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। 2024 হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট কবে? এই 2024 হায়ার সেকেন্ডারি পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টে কি 10 নম্বর পেলেই পাস? কি হতে চলেছে আগামী দিনের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতি? আমূল পরিবর্তন সিলেবাসে এবং আমূল পরিবর্তন পরীক্ষা পদ্ধতির ওপর। যারা এই বছর 2024 হায়ার সেকেন্ডারি পরীক্ষায় অকৃতকার্য হবে বা ফেল করবে, তাদের জন্য আগামী দিনের কি ব্যবস্থা, এবং 2025 যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসবে তাদের জন্য কোন নিয়ম থাকবে, এই সমস্ত বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। স্কুল জীবনের সর্বশেষ বা শেষ ধাপ হচ্ছে এই আমাদের হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু শুধুমাত্র স্কুল জীবনের সর্বশেষ বা একটা কঠিন ধাপ বা এই পরীক্ষা নিয়ে কি শুধুমাত্র প্রত্যেকটা ছাত্রছাত্রীদের এই উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিকে দেখা উচিত? শুধু তাই নয়, কিন্তু হায়ার সেকেন্ডারি হচ্ছে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে, ইনক্লুডিং আমারও ক্ষেত্রেও ছিল, হায়ার সেকেন্ডারি হচ্ছে একটা আবেগ। সেই আবেগ যে ছোটবেলা থেকে যে বাবা বা মায়ের হাত ধরে যখন আমরা প্রথম শিক্ষার আঙিনায় আলোকিত হতে যাই, সেই শিক্ষার আঙিনায় স্কুল জীবনের বিভিন্ন স্বপ্ন থেকে প্রত্যেকটা ক্লাস এগোতে এগোতে এই উচ্চ মাধ্যমিক হচ্ছে সেই স্কুল জীবনকে ছেড়ে যাওয়া। ফলে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পরীক্ষা যে একটা কঠিন প্রেশার, সেটা শুধু নয়, একটা আবেগও হচ্ছে এই হায়ার সেকেন্ডারি পরীক্ষা। কেননা তোমরা এই স্কুল জীবনটাকে শেষ করে ফেলছো তোমাদের এই জীবন থেকে এই হায়ার সেকেন্ডারি পরীক্ষার মাধ্যমে। কিন্তু এছাড়াও যদি আমরা এর প্র্যাকটিক্যাল দিকটা ভাবি, তাহলে প্র্যাকটিক্যাল দিকটা হচ্ছে এই হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট এবং রেজাল্টের যে নম্বর প্রত্যেকটা সাবজেক্ট এবং টোটাল ওভারের যে নম্বরটা, সেই নম্বরের উপরে বেস করে ভিত্তি করে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের আগামী দিনের কেরিয়ারের যাত্রা বা স্বপ্ন পূরণের পথে হাঁটতে শুরু করতে হয় এই উচ্চ মাধ্যমিকের নম্বরের উপরে বেস করে। ফলে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল দিক যদি আমরা ভাবি, তাহলে সে নম্বরটা এবং যেমন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ আগামী দিনের জীবনের চলার পথের জন্য, তেমনি এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে একটা ভীষণ আবেগ। কেননা আমরা প্রত্যেক ছাত্রছাত্রীরা তাদের স্কুল জীবনকে এই হায়ার সেকেন্ডারি পরীক্ষার মাধ্যমে তাদের ছেড়ে দিয়ে বা পিছনে ফেলে এগিয়ে যেতে হয়। পরিবর্তন বা জীবনে এগিয়ে চলাই যেমন আমাদের জীবনের নিয়ম, ঠিক সেইভাবে আমাদের স্কুল জীবনকে ফেলে রেখে আমরা আগামী দিনে কলেজের জীবন বা উচ্চশিক্ষা বা ক্যারিয়ারের দিকে এগিয়ে চলি। ফলে হায়ার সেকেন্ডারি পরীক্ষা হচ্ছে ভীষণ একটা আবেগ এবং বাস্তবতার একটা সংমিশ্রণ। এবার চলে আসি, ধরো যে টপিকটা নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করবো বলে ঠিক করেছিলাম, সেটা হচ্ছে যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা। আমি একটা পাট করে বলি, তোমরা থাম্বনেলে অনেক কিছু লেখা দেখেছো। এই 2024 যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে চলেছো এবং আগামী 2025 যারা হায়ার সেকেন্ডারি এই 2024 যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে দিয়েছো এবং আগামী 2025 যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, তাদের জন্য কি নিয়ম, এবং বর্তমানে তোমরা প্রত্যেকে জানো এই 2024 থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় আমূল পরিবর্তন আসতে চলেছে। কেন পুরো সিলেবাসের পরিবর্তন এবং তার সাথে সাথে পরীক্ষা পদ্ধতিরও পরিবর্তন আসতে চলেছে। ইয়েস, পরীক্ষা পদ্ধতিরও পরিবর্তন আসতে চলেছে। তার মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই 2024 থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চালু করতে চলেছে এবং সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক ক্লাস 11 এবং ক্লাস 12, তার মানে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যারা এই বছর মাধ্যমিক পাস করে ক্লাস 11 বা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলবে, সেই সকল ছাত্রছাত্রীরা এই নতুন পদ্ধতির মধ্যে তাদেরকে ভর্তি হতে হবে এবং এই নতুন পদ্ধতিতে ক্লাস 11 দুটো পরীক্ষা এবং ক্লাস 12 দুটো পরীক্ষা, টোটাল হায়ার সেকেন্ডারি পর্যন্ত 4টে পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে। এবং এই 4টে পরীক্ষায় তোমরা হয়তো আমার এই কথাটা শুনে এটা বুঝতে পারো, স্যার আমরা তো 4টে পরীক্ষা দিয়েছি, ক্লাস 11 হাফ ইয়ারলি পরীক্ষা দিয়েছি, অ্যানুয়াল পরীক্ষা দিয়েছি, ক্লাস 12 টেস্ট পরীক্ষা দিয়েছি, হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা দিলাম। কিন্তু এই 4টে পরীক্ষায় কিন্তু এই নতুন সেমিস্টার পদ্ধতিতে পুরোটাই টোটাল বোর্ডের কন্ট্রোলশিপে হবে। মানে অন্য স্কুলে গিয়ে তোমরা যেমন হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফাইনাল পরীক্ষায় যেমন অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিলে প্রত্যেকটা ছাত্রছাত্রী, বা যেটা নিয়মটা চালু আছে, এই নতুন সেমিস্টার পদ্ধতি যখন চালু হয়ে যাবে এই 2024 যারা এই বছর মাধ্যমিক পাশ করে ক্লাস 11 বা একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তাদেরকে কিন্তু বছরে দুবার অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। 11ও তাই করতে হবে, 12ও তাই করতে হবে। ফলে টোটাল সিস্টেমটা
আমূল পরিবর্তন, আমূল বদলে যাচ্ছে। ফলে ফলে তোমরা যারা 2024 এবছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিলে এবং 2025 যারা আগামী বছর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, সেই সকল ছাত্রছাত্রীরা হচ্ছে পুরনো পদ্ধতির বা ওল্ড নিয়মের তোমরা শেষ ব্যাচ। এই শেষ ব্যাচটাকের মধ্যে যারা 2024 এ পরীক্ষা দিয়েছে এবং 2025, তোমাদের জন্য কি করণীয়? 2024 এ যারা পাশ করে যাবে তারা তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি ফেল করে যাও তাহলে তোমাদের জন্য কি নিয়ম চালু হতে চলেছে, এবং যারা 2025 এ আগামী বছর পরীক্ষা দিতে চলেছো, অবশ্যই তোমাদের পাস করে বেরিয়ে যাওয়া উচিত। তা না হলে কিন্তু তোমাদেরকে নতুন পদ্ধতির মধ্যে কিন্তু চলে আসতে হবে। এবার চলে আসি আমার থাম্বনেইলে যে বিষয়টা নিয়ে ছিল, যে প্রত্যেকটা টপিক ধরে যেটা আমি বলেছিলাম, এই বছর 2024 এ হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট কবে বেরোতে চলেছে। হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট 2024 এ আমাদের এডুকেশন মিনিস্টার অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে 29th অফ ফেব্রুয়ারি, যেটা তোমাদের পরীক্ষা যেদিনকে শেষ হলো এই 2024 এ, সেই দিনকে বিকেল বেলায় প্রেস কনফারেন্সে অলরেডি উনি জানিয়ে দিয়েছেন। এবং সংসদ ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল, মানে হায়ার সেকেন্ডারি এডুকেশনের যিনি কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট, তিনি অলরেডি ছিলেন সেখানে। সেই প্রেস কনফারেন্সে অলরেডি তারা জানিয়ে দিয়েছেন যে এই 2024 হায়ার সেকেন্ডারি পরীক্ষার রেজাল্ট বেরোতে চলেছে সেকেন্ড অথবা থার্ড উইক অফ মে মাস। সেকেন্ড অথবা থার্ড উইক মে মাসের সেকেন্ড অথবা থার্ড উইকে তোমাদের এই 2024 এর হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়ে যাবে। এবার চলে আসি সব থেকে বড় যে কথাটা, যেটা বলা আছে যে এই 2024 এ কি 10 নম্বর পেলেই, প্রত্যেকটা সাবজেক্ট 10 নম্বর পেলেই কি পাস হয়ে যাবে? একদমই সেটা ভাবার কোনো জায়গা নেই। যে পদ্ধতিতে তোমাদের পাস করতে হয়, সেই পাসের ক্রাইটেরিয়াগুলো আমি আজকের ভিডিওতে টোটালটা আলোচনা করে দেব। কি গ্রেডেশন আছে সেই গ্রেডেশনের বিষয়টা আলোচনা করে দিই। কিন্তু শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা বিভিন্ন মাধ্যম থেকে বা বিভিন্ন জায়গায় এটা জানতে হয়তো দেখে থাকতে পারো, বা আমিও এটা দেখেছি বলে আমি আজকের এই ভিডিওটা করলাম, যেখানে বলা আছে যে এই 2024 হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পার সাবজেক্ট কি 10 নম্বর করে পেলেই পাস। আমি তোমাদের বলে রাখছি, একদম মানে জেনুইন এই খবরটা তুমি জেনে রাখো যে প্রত্যেকটা সাবজেক্টে 10 নম্বর পেলে যে পাশের এই খবর বা যেটা যদি লেখা থাকে, যেটা বেরিয়ে থাকে, সেটা একেবারে একান্তই ভুল এবং বিভ্রান্তিমূলক। কোনো রকম ভাবে কাউন্সিলে এরকম ভাবে অ্যানাউন্সমেন্ট করেনি যে পার সাবজেক্ট 10 করে পেলে পরীক্ষায় পাস হবে। ফলে পাসের যে ক্রাইটেরিয়াটা আমাদের কাউন্সিলে বলা আছে, সেই ক্রাইটেরিয়াটা পূরণ করলেই একমাত্র তোমাদের পার সাবজেক্ট এবং টোটাল মার্কসের উপরে পাস, মানে টোটাল ওভারঅল উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে পাসের যে নিয়মটা আছে সেই নিয়মটাই লাগু হবে। আমি পার সাবজেক্টের যে বিষয়গুলো আছে সেটা আমি আজকের ভিডিওতে টোটালটাই আলোচনা করে দিচ্ছি। এবার চলে আসি 2024 যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করবে না, যদি সত্যি শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে নিয়ম, যে 2024 যদি কোনো ছাত্র বা ছাত্রী অকৃতকার্য বা ফেল করে যায় কোনো একটা সাবজেক্টে বা ওভারঅল টোটাল, তারা কিন্তু আগামী বছর 2025 এ কিন্তু তারা হায়ার সেকেন্ডারি সেই সাবজেক্টে ফেল হয়ে থাকে, সেই সাবজেক্টে যদি টোটাল ওভারঅল ফেল হয়ে থাকে, তাহলে টোটাল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ পাবে, অবশ্যই সুযোগ পাবে। কিন্তু তাদেরকে আমার একটা কথাই বলার আছে, নতুন পরীক্ষা পদ্ধতি, নতুন সেমিস্টার, নতুন সিলেবাস চালু হয়ে যাচ্ছে এই 2024 এ। ফলে তোমরা অবশ্যই, যদি কি এরকম ক্যান্ডিডেট আগামী দিনে হয়ে যায়, মানে আনফরচুনেটলি কোনো ছাত্র বা ছাত্রী যদি এই জিনিসটা হয়ে যায় ঘটনাটা, তাহলে কিন্তু তোমরা আগামী বছর বসতে পারবে এবং চেষ্টা করবে 2025 সালের মধ্যে কিন্তু হায়ার সেকেন্ডারি সেই সাবজেক্টটা যদি ব্যাক আসে, মানে ফেল থাকে, তাহলে সেই সাবজেক্টে পাস, বা যদি ওভারঅল যদি ফেল আসে তাহলে ওভারঅল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে যাওয়া। তা না হলে কিন্তু নতুন পরীক্ষা পদ্ধতি, নতুন সেমিস্টার যে পদ্ধতি চালু হবে, তোমাদের কিন্তু সেই নতুন সেমিস্টার পদ্ধতিতে চলে যেতে হবে। ফলে কিন্তু আগামী দিনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা কিন্তু বেশ কঠিন হতে চলেছে। এবং যারা 2025 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই পুরনো নতুন নিয়মটাই চালু আছে। ফলে তোমরা যারা আগামী বছর 2025 এ হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসতে চলেছো, আমার কথা শুনে চলো, এই বছরটা মানে যে করে চেষ্টা করতে হবে, ভালো করে পড়াশোনা করে 2025 এ হায়ার সেকেন্ডারি পরীক্ষা পাশ করে বেরিয়ে যেতে হবে। তার কারণ নতুন সেমিস্টার পদ্ধতিতে যদি তোমরা একবার চলে যাও, তাহলে কিন্তু পড়াশোনার মানটা এবং পরীক্ষা পদ্ধতি যেহেতু আরো টাফ হতে চলেছে, ফলে তোমাদের কিন্তু আরো কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে। ফলে এই 2025 এ যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসতে চলেছো, তাদের
একটাই টার্গেটে একবারে ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করে যাওয়াটাই একমাত্র শ্রেয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার কারণ নতুন পদ্ধতির মধ্যে ঢুকলে কিন্তু আগামী হায়ার সেকেন্ডারি পরীক্ষার যে রুলসটা, সেই নতুন রুলসে চলতে হবে, ফলে পদ্ধতি পরীক্ষার পথটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে। এবার চলে আসি আমাদের এই 2024 যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো তাদের জন্য কি নিয়ম। তোমরা প্রত্যেকে জানো তোমাদের টোটাল 5টা সাবজেক্টের ওপরে, মানে টোটাল হায়ার সেকেন্ডারি পরীক্ষার মার্কস যেটা মানে করা হয়, ক্যালকুলেশন করা হয়, সেটা হচ্ছে 5টা সাবজেক্টের উপরে এবং প্রত্যেকটা সাবজেক্ট 100 করে 500-র উপরে। এবং তোমাদের অনেকের কাছে, এবং তোমরা অনেকে আরেকটা এক্সট্রা সাবজেক্ট নিয়ে রাখো যেটা 6 সাবজেক্ট থাকে। মানে বিষয়টা কি, বাংলা ইংরেজি কমন। বাংলা ইংরেজি কমন মানে আমাদের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা রাখে, এবং যারা উর্দু বা অন্যান্য ভাষার যেসব ছাত্রছাত্রীরা আছো তারা তাদের বাংলার পরিবর্তে অন্য সেই ভাষাটাকে তোমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখো, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাদের সেখানে ইংরেজি থাকে। এই বাংলা ইংরেজি বাদ দিয়ে অনেক স্ট্রিম অনুযায়ী আমাদের আর্টস, হিউম্যানিটিস, সায়েন্স এবং কমার্স অনুযায়ী অনেকে কি করো, 4টে সাবজেক্ট নাও। এবার এই বলে 4টে সাবজেক্টে অনেকে পড়াশোনা করো, এমন নয় যে সবাই 4টে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে। যে অনেকেই আছে এই যে স্ট্রিমে থাকুক না কেন, অনেকে 3টে সাবজেক্ট নিয়েও পড়াশোনা করে। তো যাই হোক, মেন যে স্ট্রিম অনুযায়ী আর হিউম্যানিটিস, সায়েন্স এবং কমার্সের যে মেন স্ট্রিম অনুযায়ী যে 4টে সাবজেক্ট তোমার নেওয়া হয়, সেই 4টে সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টের নাম্বার সব থেকে কম হবে সেই সাবজেক্টের নাম্বারটা চলে যাবে 4th সাবজেক্টে। ফলে সেই সাবজেক্টের নাম্বারটা কিন্তু তোমাদের ওভারঅল ওই হায়ার সেকেন্ডারি 500-র মধ্যে কিন্তু আসবে না। তার মানে বাংলা ইংরাজি, এই ইংলিশ, এই দুটো সাবজেক্টকে সবসময়কার জন্য বাদ দিয়ে, মানে এই দুটো সাবজেক্টকে রেখে দিতে হবে। এই দুটো সাবজেক্ট বাদ দিয়ে, এই দুটো সাবজেক্ট কমন, আমি যেহেতু এটা বাংলা মিডিয়ামে ছাত্রছাত্রীদের জন্য বলছি, আমি সেহেতু বাংলা লিখেছি। যাদের ক্ষেত্রে অন্য বাংলার মানে বেঙ্গলির বদলে অন্য ল্যাঙ্গুয়েজ আছে তারা সেটাকে দেখবে, এবং ইংলিশ। ফলে দুটো ভাষা বা দুটো ল্যাঙ্গুয়েজ পেপারকে বাদ দিয়ে বাকি, দেখো আমি এখানে যেহেতু এটা কমার্সের চ্যানেল, আমি কমার্সের সাবজেক্টগুলো লিখেছি। এই 4টে সাবজেক্ট আমি এখানে লিখে রেখেছি, যে 4টে সাবজেক্টের উপরে আমি মেনলি সাজেশন বা আমার যেটা ফোকাস থাকে কমার্সে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং। এই 4টে সাবজেক্ট সায়েন্সের ক্ষেত্রে আলাদা হতে পারে, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স থাকতে পারে, বা হিউম্যানিটিসের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে, বা অন্যান্য যে ম্যাটার থাকতে পারে, যে পদ্ধতি আছে। এখানে কমার্সের ক্ষেত্রে অনেকের বিজনেস স্টাডিজ থাকে না, বিজনেস স্টাডিজের বদলে অন্য সাবজেক্ট থাকে। আবার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং এই সাবজেক্টের বদলে অনেকে অন্য সাবজেক্ট নেয়, এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের বদলে অনেকে অন্য সাবজেক্ট নেয়। সেটা স্কুল অনুযায়ী যে মানে ভ্যারি করে যে কে কোন সাবজেক্টটা নিয়ে করবে। মানে মেন স্ট্রিমের মধ্যে যে 4টে সাবজেক্ট, সেই 4টে সাবজেক্টের মধ্যে, মানে এই 4টে সাবজেক্টের মধ্যে এই সাবজেক্টটা, এই সাবজেক্টটা, এই সাবজেক্টটা, এই সাবজেক্টটা, এই 4টে সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টের নম্বরটা সব থেকে কম হবে, মানে আউট অফ 100 যে সাবজেক্টের নম্বরটা সব থেকে কম হবে, সেই সাবজেক্টটা চলে যাবে আমার 4th সাবজেক্টে, 4th পেপারে চলে যাবে 4th সাবজেক্ট। ফলে ওই সাবজেক্টের নম্বরটা কিন্তু তোমার টোটাল হায়ার সেকেন্ডারি নম্বর, মানে আউট অফ 500-এর মধ্যে ধরা হবে না। বাকি 500-এর মধ্যে এই 5টা সাবজেক্ট ধরা হবে। যদি আমি এই কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং কে যদি আমি ধরে রাখি যে এই সাবজেক্টটা তোমার ফেল করলে বা তুমি সব থেকে কম নম্বর পেলে, সেই সাবজেক্টটা তোমার চলে যাবে, সেই সাবজেক্টটা 4th সাবজেক্টে চলে যাবে। সেটা বাদ দিয়ে বাকি এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এই 5টা সাবজেক্টের উপরে তোমার টোটাল হায়ার সেকেন্ডারি নাম্বার বিবেচনা করা হবে, এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ পেপার বাংলা এবং ইংরেজি। বাংলা এবং ইংরেজিতে যদি তোমাদের ফেল হয়, 5 নম্বর না ওঠে, তাহলে কিন্তু হায়ার সেকেন্ডারিতে সেই বছর, মানে ধরো কোনো একজন ছাত্রছাত্রী এই 2024-এ বাংলা অথবা ইংরেজির মধ্যে কোনো একটা সাবজেক্টে ফেল করলো, কিন্তু বাকি কমার্সের বা সায়েন্সের বা আর্টসের বাকি সাবজেক্টগুলোতে ঠিকঠাক নম্বর হলো, তাহলে কিন্তু তার হায়ার সেকেন্ডারি ক্লিয়ার এই 2024-এ হলো না, তাকে আবার নেক্সট ইয়ারে কিন্তু সেই সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। ফলে এক্সেপ্ট বাংলা এবং ইংলিশ বা ল্যাঙ্গুয়েজ পেপার বাদ দিয়ে বাকি যার স্ট্রিম নিয়ে যে 4টে বা 3টে পেপার আছে, যদি এখানে যেটা একটু আগে বললাম, অনেকের 4th সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে না, 3টে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, ফলে তাদের ক্ষেত্রে 4th সাবজেক্টে যাওয়ার কিন্তু আর কোনো সাবজেক্ট নেই। ফলে তাদের ওই টোটাল 5টা সাবজেক্টের ওপরই গ্রেডেশন বা টোটাল মার্কস বিবেচনা করা হবে। এবার চলে আসে আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা
পার সাবজেক্ট পাস মার্কিং কি তোমরা প্রত্যেকে জানো। আমাদের ল্যাব বেসড মানে যেটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে সাবজেক্ট তিনটা সাবজেক্টগুলো আছে, যেটা মেনলি ধরো ফিজিক্স, কেমিস্ট্রি এবং জিওগ্রাফি, এই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের প্র্যাকটিক্যালের জন্য একটা নাম মানে তোমাদের প্রত্যেকটা হায়ার সেকেন্ডারিতে একটা পোর্শন থাকে তোমাদের রিটেন, আর একটা পোর্শন থাকে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা যেটাকে বলা হয় প্রজেক্ট। মানে 80 নাম্বার থাকে হচ্ছে তোমাদের রিটেন পরীক্ষায়, 80 নাম্বার থাকে তোমাদের রিটেন পরীক্ষায়, আর 20 নাম্বার থাকে তোমাদের প্রজেক্টে। এই নিয়ে হচ্ছে তোমাদের টোটাল হায়ার সেকেন্ডারি এক্সাম। এবার এই 20 নাম্বার যে প্রজেক্টটা যেটা থাকে, সেই সব সাবজেক্টগুলোর প্রজেক্ট থাকে যে সাবজেক্টগুলো কোনো প্র্যাকটিক্যাল নেই, প্র্যাকটিক্যাল হয় না, যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল নেই, নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেগুলো, নন প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো আমাদের কমার্সের যে বাংলা, ইংরেজি অবভিয়াসলি নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এবং বাকি আমাদের কমার্সে যে 4টে সাবজেক্ট আমি রেখেছি আমাদের এখানে, এই 4টে সাবজেক্টে কিন্তু নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট। ফলে এই 4টে সাবজেক্টে কিন্তু তোমাদের কি করতে হয় না 20 মার্কসের প্রজেক্ট করতে হয়। আর বাকি যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যেটা আমি একটু আগে বললাম, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, সেই সাবজেক্টগুলোর কিন্তু এই 20 মার্কসটা পরিবর্তন হয়ে 30 হয়, যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল বেস যে সাবজেক্টগুলো আছে সেই 20 মার্কসটা পরিবর্তন হয়ে 30 হয়। এবং প্রত্যেকটা পেপারে যে রুলসটা আছে সেই রুলসটা এই বছর 2024 এর ক্ষেত্রেও লাগবে। তার মানে প্রত্যেকটা পরীক্ষায় 30% পাস মার্কস নিয়ে তবে তোমাদের পাস করতে হবে। তার মানে রিটেন পরীক্ষায় যেটা 80 নম্বরের পরীক্ষা হলো, সেই 80 নম্বরের পরীক্ষায় 30%, 80 নম্বরের পরীক্ষায় 30%, তার মানে 24। এই 24 কিন্তু লিখিত পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের পেতেই হবে। তার মানে বাংলা, ইংরেজি, কমার্স মধ্যে আমি যেহেতু বলি অ্যাকাউন্টেন্সি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল, প্রিলিমিনারি অডিটিং, বা আমার অন্যান্য যে সাবজেক্ট আর হিউম্যানিটিসের যে সাবজেক্টগুলো আছে, এই প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমার এই 80-র মধ্যে 30% বা 24 তুলতেই হবে। এবং প্রজেক্টের যেটা 20 মার্কস আছে, 20 মার্কসের প্রজেক্ট, তারও 30%, 30% হচ্ছে 6। এই 24 এবং এই 6 যোগ করে 30, তার মানে পার পেপার এই নাম্বারটা তোমাদের তুলতেই হবে। প্রজেক্টে 20-র মধ্যে 6 এবং লিখিত বা রিটেন এক্সামিনেশন যেটা তোমরা সদ্য 2024 এর ছাত্রছাত্রীরা দিলে এবং আগামী বছর 2025 এর ছাত্রছাত্রীরা যারা দিতে চলেছ, তাদের কিন্তু এই নাম্বারটা তুলতেই হবে। মানে পার পেপারে 24 করে লিখিত পরীক্ষা এবং প্রজেক্টে 6 নম্বর করে তুলতেই হবে। এটা চলে গেল নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে। এবার ধরো প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে যেটা যদি চলে আসি, মানে যেটা সায়েন্সে, মানে যেগুলো আমি মেনলি বললাম, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, এই সাবজেক্টগুলোর যেহেতু প্রজেক্টের নাম্বারটা 30, ফলে তখন এই 80টা, তখন এই 80 মার্কসটা তখন আর 80-তে পরীক্ষা হয় না, তাদের পরীক্ষাটা হয় 70-তে। যেহেতু প্র্যাকটিক্যালটা মানে প্রজেক্ট যেহেতু তাদের 30-তে করতে হয়, সেহেতু তাদের লিখিত পরীক্ষা রিটেন এক্সামিনেশন দিতে হয় 70-তে। যেহেতু 10 নম্বর আমার প্রজেক্টে বেড়ে যাচ্ছে, ফলে অটোমেটিক্যালি 10 নম্বর আমার লিখিত পরীক্ষা থেকে বা রিটেন এক্সামিনেশন থেকে কমে যাচ্ছে। ফলে ওভারঅল সাবজেক্টের মার্কস কিন্তু সেই 100-ই থাকবে। তাহলে এই 70-র মধ্যে সেম রুল, 70-র মধ্যে 30% এবং 30-র মধ্যেও মানে 30 প্রজেক্টের মধ্যেও 30%। তাহলে এখানে লিখিত পরীক্ষায় পেতে হবে 21 এবং প্রজেক্টে 30-এর মধ্যে পেতে হবে 9। এই 21 এবং 9 মিলে হচ্ছে 30। ফলে পার পেপার যেভাবেই আমার প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট হোক আর নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট হোক না কেন, আমাকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আউট অফ 100 30 পেতেই হবে। এবং 30 পাওয়ার ক্রাইটেরিয়া কি? লিখিত পরীক্ষায় নন প্র্যাকটিক্যালের ক্ষেত্রে 24 এবং প্র্যাকটিক্যাল সাবজেক্ট হলে সেটা 21, এবং যদি নন প্র্যাকটিক্যাল আমার প্রজেক্ট হয় তাহলে 6, এবং যদি প্র্যাকটিক্যাল প্রজেক্ট হয় তাহলে আমার 9। এই মিনিমাম ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে পেতেই হবে। না পেলে কিন্তু এই 30, এভাবে 30 না পেলে কিন্তু তোমাদের সেই সাবজেক্টে বা সেই পেপারে কিন্তু পাস মার্কস ধরা হবে না। কেউ যদি মনে করো এই প্রজেক্টের এখান থেকে 20-র মধ্যে কেউ 20 পেয়ে গেছো বা কেউ 19 পেয়ে গেছো, বা এই প্র্যাকটিক্যাল প্রজেক্টে 30-এর মধ্যে থেকে কেউ ধরো 30 পেয়ে গেছো, তাহলে কি সে পাস? সে কিন্তু পাস নয়। তাকে লিখিত পরীক্ষায় এই 24 বা এই লিখিত পরীক্ষায় 21, এই ক্রাইটেরিয়া কিন্তু তাকে পূরণ করতে হবে। এই ক্রাইটেরিয়া পূরণ না করলে কিন্তু সে
প্রত্যেকটা সাবজেক্টে পাশ করতে হবে না। কথাটা খুব কঠিন শুনতে হলো, এটাই কিন্তু বাস্তব। এইভাবে কিন্তু আমাদেরকে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পার পেপারে পাশ করতে হবে। ফলে এখানে বাংলাতে কোনো পেপারে যদি কোনো সাবজেক্টে যদি কোনো ছাত্র বা ছাত্রী যদি 30-এর কম চলে আসে, মানে কারোর যদি 28 হয়, তাহলে বা ইংলিশে কারোর পেপারে ধরো 27 হলো, তাহলে কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বাকি সাবজেক্টগুলোতে যার যত নম্বরই থাকুক না কেন, এই বাংলা বা ইংরেজিতে যেহেতু বিলো 30 হচ্ছে, লেস দ্যান 30 মানে আমার লেস দ্যান 30 হচ্ছে, ফলে সেই বাংলা বা সেই ইংলিশে বা সেই ল্যাঙ্গুয়েজ পেপারে কিন্তু তার ফেল চলে আসবে। ফলে সেই ফেলটা কিন্তু তাকে কিন্তু নেক্সট ইয়ারে কিন্তু তাকে ওই সাবজেক্টে ওপরে পরীক্ষা দিতে হবে। ফলে সেই কিন্তু এই বছর 2024-এ সে কিন্তু হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করতে পারবে না। ফলে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করার যে রুলসটা, যে নিয়মটা, যে টোটাল ওভারঅল যে পাসিং মার্কসের যে ক্রাইটেরিয়াটা আছে, সেই ক্রাইটেরিয়াটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে সেইভাবে পেতে হবে, মানে লিখিত পরীক্ষা তাই এবং প্রজেক্টে সেইভাবেই তুলতে হবে। এবং যদি যেটা যেটা আগে বললাম, যেটা হচ্ছে 10 মার্কসের যে পাস করার যে বিষয়টা আছে, সেটা কিন্তু একদম ভুয়ো খবর। মানে 10 মার্কস পেলে যে পাস, সেটা একদমই নয়। ফলে পার সাবজেক্ট 30 করে তোমাদের এইভাবে এই ক্রাইটেরিয়াতে, লিখিততে 24 এবং প্রজেক্টে আমার 6 করে, এইভাবে লিখিততে আমার 21 এবং প্রজেক্টে আমার 9 করে, এইভাবে আমাদের পাস করতে হবে। তাহলে চলো এবার আমাদের তোমাদের ওভারঅল হায়ার সেকেন্ডারি পরীক্ষায় যে গ্রেডেশন আছে, প্রত্যেকটা সাবজেক্টে কি কত গ্রেডেশন পাবে এবং কিভাবে নাম্বার পেলে তাকে কি হিসাবে গ্রেড করা হবে, সেই গ্রেডেশনের বিষয়টা আজকের এই ভিডিওতে তোমাদের জানিয়ে। ধরো কোনো একজন ছাত্র বা ছাত্রী, দেখো আমি এখানে লিখে রেখেছি মার্কস অবটেন, গ্রেড এবং পারফরমেন্স। কোনো একজন স্টুডেন্ট ধরো কোনো একটা সাবজেক্টে 90 থেকে 100-এর মধ্যে নাম্বার পেল, মানে অ্যাবভ 90 এবং 100 পর্যন্ত, 90 থেকে শুরু করে 100 পর্যন্ত কোনো একটা সাবজেক্টে নাম্বার পেল, তাহলে তার গ্রেডেশনটা হবে ও। যার গ্রেডেশনটা ও এবং তাকে পারফরমেন্স হচ্ছে সেই সাবজেক্টের পাশে লেখা থাকবে আউটস্ট্যান্ডিং বা ও গ্রেডেশন, এই শব্দটা, এই কথাটা লেখা থাকবে। কোনো একজন স্টুডেন্টের কোনো একটা সাবজেক্টের নাম্বার যদি 80 থেকে শুরু করে 89 এর মধ্যে হয়, 80 থেকে শুরু করে 89 এর মধ্যে হয়, তাহলে সেই সাবজেক্টের পাশে, সেই স্টুডেন্টের পাশে লেখা থাকবে এ প্লাস, যার পারফরমেন্সকে বলা থাকবে এক্সেলেন্ট, এ প্লাস গ্রেড, এবং তাকে বলা হবে এক্সেলেন্ট অ্যাবভ 80 টু 89 পর্যন্ত। চলো নেক্সট ধাপটা কি বলছে, 70 টু 79। কোনো একজন স্টুডেন্ট কোনো একটা সাবজেক্টে 70-র ওপরে পেল, 79 মধ্যে বা 79 পর্যন্ত, 70 থেকে শুরু করে 79, মানে 71 পেয়েছে, 75 পেয়েছে বা 79 পেয়েছে, তাহলে সেই স্টুডেন্টের সেই সাবজেক্টের পাশে লেখা থাকবে এ, যার পারফরমেন্সটা নাম হচ্ছে ভেরি গুড, এ লেখা থাকবে ভেরি গুড। এবং ঠিক তারপরে কেউ যদি 60 থেকে শুরু করে 69 পর্যন্ত পেলো কোনো একটা সাবজেক্টে, 60 মার্কস থেকে শুরু করে 69 পর্যন্ত, সেটাকে বলা হবে বি প্লাস। এবার কোনো স্টুডেন্ট যদি 50 থেকে 59 পায়, মানে কোনো একটা সাবজেক্টে 50 থেকে শুরু করে 59 পর্যন্ত পেলো, সেই সাবজেক্টে তার গ্রেডেশনটা হবে কিন্তু বি, বা যার ওভারঅল পারফরমেন্স হচ্ছে সেই সাবজেক্টের উপরে স্যাটিসফ্যাক্টরি। এবং তারপরে কোনো একটা সাবজেক্টে যদি 40 থেকে 49 এর মধ্যে পায় কোনো একটা সাবজেক্টের মার্কস, তাহলে তার গ্রেডেশন হচ্ছে সি এবং তার পারফরমেন্স হচ্ছে ফেয়ার। এবং কোনো একটা সাবজেক্টে যদি 30 থেকে 39 মানে 30 টু 39 এর মধ্যে পর্যন্ত পায়, মানে এইখানে দেখো 30 টু 39 পর্যন্ত যদি কোনো পেপারে পায়, তাহলে তাকে বলা হচ্ছে পাসড। মানে এই পাসের যে ক্রাইটেরিয়াটা যেটা আমি এখানে বললাম, সেই পাসের ক্রাইটেরিয়াটা কিন্তু 30 থেকে চলে আসছে, মানে 30 থেকে 39 পর্যন্ত যদি কোনো পেপারে কোনো একজন ছাত্র বা ছাত্রী পায়, তাহলে সেটাকে বলা হবে পাসড হিসাবে ধরা হবে। ফলে বিলো 30, মানে যেটা এই বিলো 30 যে বিষয়টা, 30-র অ্যাভাব পেতে হবে, 30 অ্যাভাব না পেলে পাস হিসাবে সেই সাবজেক্টে কিন্তু গণ্য করা হবে না। এবং তারপরে দেখো নিচে আমি লেখা আছে বিলো 30 মানে হচ্ছে ফেল, যেটা গ্রেড হচ্ছে এফ এবং পারফরমেন্স হচ্ছে ফেল। ফলে 30-এর নিচে কিন্তু পেলে তাকে পাস করানো, সেই সাবজেক্টে পাস হিসাবে ধরা হবে না। এবং সেই 30 কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যে চলবে। যদি আমার নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট হয়, তাহলে আমার 24 রিটিনে এবং প্রজেক্টে হচ্ছে 6, এবং যদি প্র্যাকটিক্যাল পেপার হয়, তাহলে রিটিনে 21 এবং প্রজেক্টে 9। এই হচ্ছে টোটাল ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়ার বাইরে কিন্তু তোমাদের এই 2024
বা আগামী 2025 এর ক্ষেত্রে কিন্তু কোনো নিয়মের কোনো পরিবর্তন নেই, এই নিয়মেই চলা হবে। ফলে যেটা কোনো একজন, যেটা বলছিলাম যে যদি কোনো এই 2024-এ যদি কোনো ছাত্র বা ছাত্রী যদি ফেল হয়ে যাও কোনো একটা সাবজেক্টে, তাহলে কিন্তু আগামী বছর তোমাদের অবশ্যই তোমরা সেই সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে। সাবজেক্ট হোক বা টোটাল ওভারঅল যদি হায়ার সেকেন্ডারি ফেল আসে তাহলে অবশ্যই দিতে পারবে, কিন্তু চেষ্টা করবে নেক্সট ইয়ারের মধ্যে সমস্তটাকে কমপ্লিট করে ফেলা, কারণ নতুন সেমিস্টার পদ্ধতি চালু হতে চলেছে। ফলে আগামী দিনে তোমরা কিন্তু সেই জায়গায় চলে যেতে পারবে। অবশ্যই অবশ্যই পাস করে বেরিয়ে যেতে হবে। এবং এই 2024-এ যারা আছে সেই সকল ছাত্র, আমি জানি প্রচুর প্রচুর আমার অনেক ছাত্রছাত্রীরা এই 2024-এ খুব ভালো রেজাল্ট নিয়ে পাস করে যাবে। তাদের জন্য আমার আগামী দিনের অনেক 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 শুভেচ্ছা এবং ওয়েল উইশেস রইল। এবার টোটাল যে গ্রেডেশনের যে বিষয়টা আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে বাংলা ইংরেজিকে নিয়ে রেস্ট বাকি 4টে সাবজেক্টের মধ্যে থেকে 3টে সাবজেক্ট, কারণ সেই 4টে সাবজেক্টের মধ্যে যদি একটা সাবজেক্ট আমার যেটাতে কম থাকবে সেটা আমার ফোর্থ পেপারে যাবে, ফলে সেই সাবজেক্টের নম্বর ধরা হবে না। কিন্তু এই ফোর্থ পেপারে কিন্তু কখনোই বাংলা ইংরেজি যাবে না। বাংলা ইংরেজিতে তুমি যদি কম নাম্বারও পেয়ে থাকো, মানে ধরো 35 পেলে বা 40 পেলে বা 36 পেলে বেঙ্গলি বা ইংলিশ বা ল্যাঙ্গুয়েজ পেপারে, তোমাদের কিন্তু সেই নাম্বারটাই কাউন্ট করা হবে। বাকি তোমাদের অন্যান্য সাবজেক্টে অনেক অনেক নাম্বার পেয়ে আছো, বাংলা ইংরেজিতে নাম্বারটা কম, মানে ফেল নয় 30-এর ওপরে, কিন্তু নাম্বারটা 3-এর ঘরে বা এই ক্রাইটেরিয়ার মধ্যে আসছে, 30 to 39-এর মধ্যে আসছে। ফলে তার মানে এই নয় যে বাংলা বা ইংরেজিকে তোমাদের ফোর্থ সাবজেক্টে পাঠানো হবে, একদমই নয়। বাংলা ইংরেজিকে মেন সাবজেক্ট রেখে বাকি 4টের মধ্যে থেকে যে কোনো 3টে, আর যাদের 3টে আছে তাদের 3টে, এইভাবে কিন্তু তোমাদের ধরা হবে। এই জন্য বাংলা বা ইংরেজি বা ল্যাঙ্গুয়েজ পেপারে প্রচুর প্রচুর ভালো মার্কস তুলে রাখতে হয়, কারণ ওভারঅল গ্রেডেশনের নাম্বার পাওয়ার জন্য। ওভারঅল গ্রেডেশন নাম্বার আমরা কোন গ্রেডের মধ্যে আসছে বা কোন পারফরমেন্সের মধ্যে আসছে সেটা আমরা কিভাবে পাবো। দেখো, কেউ যদি কোনো একটা এই 500-র মধ্যে থেকে কোনো একজন স্টুডেন্ট যদি 400 পায়, টোটাল হায়ার সেকেন্ডারি পরীক্ষায় 400 পায়, তাহলে সেই 400-কে 5 দিয়ে ডিভাইডেশন করে তার টোটাল গ্রেডেশন দিয়ে দাঁড়াবে, পারফরমেন্স দাঁড়াচ্ছে 80টা কিসের মধ্যে আসছে, দেখো 80 আসছে আমার A+, 80 to 89 হলে A+, তাহলে তার টোটাল হায়ার সেকেন্ডারি গ্রেডেশন হচ্ছে A+। কোন একজন ছাত্র বা ছাত্রী ধরো 300 পেলে হায়ার সেকেন্ডারিতে টোটাল 5টা সাবজেক্ট মিলিয়ে, তাকে কিন্তু 5 দিয়ে ডিভাইড করলে টোটাল হচ্ছে নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে 60 কোন গ্রেডেশনের মধ্যে আছে, 60 to 69 হচ্ছে B+ বা গুড। ফলে সে B+ বা গুড এই গ্রেডেশনের মধ্যে কিন্তু সে যাবে। ঠিক আছে, তাহলে এই যে টোটাল সাবজেক্ট ওয়াইজ যে গ্রেডেশন, সেই সাবজেক্ট ওয়াইজ গ্রেডেশনটা কিন্তু আমাদের টোটাল ওভারঅল মার্কসের উপরে গ্রেডেশনটাও সেটা গিয়ে আমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষায় দাঁড়াবে। ফলে এই হচ্ছে টোটাল আজকের এই ভিডিওটা। যে জায়গাগুলো তোমাদের ছিল সেই জায়গাগুলো তোমাদের জানিয়ে দিলাম, টোটাল পদ্ধতিটা আগামী দিনে কি হতে চলেছে এবং তোমাদের রেজাল্ট কবে বেরোতে চলেছে সেটা আমি আগেই বলেছি, মে মাসের 2nd অথবা 3rd উইকে বেরোতে চলেছে। এবং এই হায়ার সেকেন্ডারি পরীক্ষা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে আগামী দিনের কেরিয়ারের পথে এগিয়ে যাওয়ার এই মার্কসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কেরিয়ারের ক্ষেত্রে বলো বা বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি পরীক্ষার মার্কসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ থাকে। ফলে হায়ার সেকেন্ডারি পরীক্ষা একদিক দিয়ে যেমন কঠিন একটা বাস্তবের সাথে যেমন লড়াই, প্রচুর নম্বর পাওয়া, প্রচুর ভালো পড়াশোনা করা আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য, তেমনি এই হায়ার সেকেন্ডারি পরীক্ষা কিন্তু একটা আবেগ, যেহেতু স্কুল জীবনের একদম শেষ এই ধাপ হচ্ছে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে আসবো। ফলে যারা ফার্স্ট টাইম দেখলে আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং আগামী দিনে কমার্স রিলেটেড সমস্ত বিষয়টা পেতে আমি যেটা অলরেডি গ্র্যাজুয়েশনের যে বিষয়গুলোকে অলরেডি শুরু করেছি, এনইপি স্টার্ট করে দিয়েছি, বা এনইপি বিষয়টা আমি বলেছি, বা ইউনিভার্সিটির যে সিলেবাসগুলো আছে প্রত্যেকটা ইউনিভার্সিটি একটু একটু করে আগামী দিনে দেওয়া স্টার্ট করবো। ফলে যারা হায়ার সেকেন্ডারি পাস করে গিয়ে যারা কলেজে ভর্তি হবে তাদের সমস্ত কমার্স রিলেটেড সমস্ত বিষয়গুলো জানতে, এবং যারা এই বছর হায়ার সেকেন্ডারি দেবে আগামী বছর যারা হায়ার সেকেন্ডারি দেবে 2025, যারা এই বছর ক্লাস 2 পড়াশোনা করবে তাদের সেসব কমার্সের সমস্ত বিষয়গুলো, এবং যারা এই বছর মাধ্যমিক পাস করে হায়ার সেকেন্ডারি ক্লাস 11 একাদশ শ্রেণীতে ভর্তি হবে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য কমার্স রিলেটেড সমস্ত বিষয় জানতে গেলে তোমরা কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। খুব তাড়াতাড়ি আমি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো।